শুভ সকাল। আমি অরূপ মণ্ডল, একজন সোলো সাইকেল ট্রাভেলার। আর এবার আমার গন্তব্য প্রয়াগরাজ, পৃথিবীর সবথেকে বড় মেলা মহাকুম্ভ। আমার জেলা নদিয়া থেকে প্রায় ১৮০০ কিলোমিটারের যাত্রাপথ। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এই ৪টি রাজ্যকে খুব কাছে থেকে দেখা, এবং এই সফরটা হতে চলেছে খুব অ্যাডভেঞ্চারাসপূর্ণ। তো দেখা যাক আগামী ২৫ দিনে আমি কতটুকু কমপ্লিট করতে পারি, কতটুকু দেখতে পারি, কতটুকু জানতে পারি এবং নিজেকে কতটা সমৃদ্ধ করতে পারি। এই প্রসঙ্গে আর একটা কথা, আমি বিশ্বাস করি কর্মফলের উপরে কিচ্ছু হয় না। তাই প্রয়াগরাজ যাব, মহাকুম্ভে গিয়ে স্নান করব, আমার জীবনের সব পাপ ধুয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। আমি যাচ্ছি মেলাটাকে দেখতে, ঘুরতে এবং পৃথিবীর সবথেকে বড় মেলাতে অংশগ্রহণ করতে। এই কথাটি স্পষ্ট হওয়া প্রয়োজন। দ্বিতীয়ত, আমি কোনো ব্লগার নই, বন্ধুবান্ধবের উৎসাহে এই প্রথমবার চেষ্টা করছি। তাই বেশি কথা না বলে শুরু করা যাক আমার মহাকুম্ভ যাত্রার প্রথম পর্ব। শুভ সকাল। আজ ১১ই ফেব্রুয়ারি। আমি আমার সাইকেলে বেরোচ্ছি কুম্ভ মেলার উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে ৫টা। এখন বেরোচ্ছি, প্রথমে যাব মায়াপুর, তারপরে সেখান থেকে আজকের রেস্টে বর্ধমান। এই যে আমাদের প্রথম রেস্টের জায়গা আজ শঙ্কর, যে প্রতাপ আর তনু আমাকে আগাতে এসেছিলো। একটু চা খাবো, ব্যাগটা আরেকবার চেক করবো, দেখবো সব কিছু নিয়েছে কি না, দেন আবার বেরোনো। সকালবেলা উঠে প্রায় ১২-১৩ কিলোমিটার সাইকেল চালানো হয়ে গেছে। এখন একটু মায়াপুর দর্শন করেই বেরোবো বর্ধমানের উদ্দেশ্যে। আজকে আমার প্রথম দিন, আমি বর্ধমান স্টে করব, তারপর কাল বর্ধমান থেকে মাইথন। আপাতত এইটুকু প্ল্যানই করা হয়েছে। বেশ ঠান্ডাটা আজকে একটু কম, বেশ কুয়াশা আছে। পৌঁছায় আগে মায়াপুর, ১.৫ ঘন্টা প্রায় লেগে গেছে। এখন মায়াপুর থেকে প্রায় ৫ কিলোমিটার আগে আছি। এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমার খুব খুব প্রিয় একটা রাস্তা। যখন মায়াপুর আসি তখন এখানে আসলে মনে হয় যে অন্য কোথাও একটা অন্য রাস্তা, আমাদের এখানকার কোনো রাস্তা নয়। এত সুন্দর চারপাশের ভিউটা। এই যে টয় ট্রেনের রাস্তা চলে গেছে, যদিও এখন এখানে বড় ট্রেন চলবে, বাট আগে এখান থেকে টয় ট্রেন চলতো ৩ বগির। আর এখনও কুয়াশা প্রচুর আছে। জায়গাটা আমার খুব খুব প্রিয়। এখন আছি তারিণীপুর ফেরিঘাটে, মায়াপুর পৌঁছাবো। কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, পুরো জলঙ্গি নদী পুরো ভর্তি। এই যে এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ইনভিজিবল। এর মধ্যে নৌকা পারাপার হচ্ছে। এই যে প্রচণ্ডই ভিড় হয়ে গেছে, এর জন্য নৌকায় এত লেট এই কুয়াশার জন্য। ভোর ৫টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে। এই যে এখন বাজে ৮টা, এখন পৌঁছালাম মায়াপুর। কুয়াশা আছে, এখন হবে ভুরি ভোজ। এই যে সামনে পৃথিবীর সবথেকে বড় মন্দির, আর এখন হবে খাওয়া দাওয়া। সাইকেলে প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়ে এখন আমি আছি মায়াপুরের বিখ্যাত ইস্কন টেম্পলে। তো যখন আমি কোনো সফরে যাই তখন কিন্তু সবার প্রথমে আমি চাই যে মায়াপুর যে টেম্পলটা সেটা দর্শন করে তারপরে বেরোতে, আর আসার সময় দক্ষিণেশ্বর মন্দির হয়ে ঢুকতে। তো বেশিরভাগ সফরেই আমার এই প্ল্যানটাই হয়ে আসছে। তো আজকে সেই ভোর ৫টার সময় বেরিয়ে এই যে এখন আমি মায়াপুর ইস্কন টেম্পলে আছি। অনেক আগেই বেরিয়ে যেতে পারতাম, কিন্তু এই যে নদী পার হওয়ার সময় প্রচণ্ড কুয়াশা ছিল, প্রচণ্ড, তাই আর বেরোতে পারিনি। এখন 9টা বাজে, আমাকে পৌঁছতে হবে বিকেলের মধ্যে আজ বর্ধমান। তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। এখন প্রায় 9টা বাজে, হ্যাঁ ঘড়িতে এখন 9টা বাজে। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। কুয়াশা অনেকটাই কেটে গেছে, ফেরিও চালু হয়ে গেছে।
মায়াপুর ঘোরা হয়ে গেছে। এই যে এখন যাব নবদ্বীপ ফেরিঘাটে। প্রথমে নবদ্বীপ এবং তারপরে সেখান থেকে বেরিয়ে সোজা কুসুমগ্রাম। কোনো রেস্ট নেই, কোনো রেস্ট নেই। মায়াপুর থেকে বেরিয়ে এখন আছি নবদ্বীপ ফেরিঘাটে। ওপারে নবদ্বীপ, নবদ্বীপ থেকে কুসুমগ্রাম যেতে প্রায় 3 ঘন্টা লাগবে। দেখা যাক কখন পৌঁছায়। আর এই যে পিছনে আমার সাইকেল। বেরোচ্ছে এখন শ্রী চৈতন্যদেবের জন্মভূমি নবদ্বীপ থেকে। এই যে পিছনে এরকম অসংখ্য মন্দির কিন্তু নবদ্বীপে আছে। মায়াপুর থেকে অনেক বেশি সংখ্যায় মন্দির নবদ্বীপে আছে। তো মায়াপুর আসলে অবশ্যই নবদ্বীপ ঘুরে যাবেন, কিন্তু আমার হাতে সময় ছিল না, আমাকে বর্ধমান পৌঁছাতে হবে। তাই আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমাকে পৌঁছাতে হবে কুসুমগ্রাম। নবদ্বীপ থেকে প্রায় অনেকটাই এগিয়ে এসেছি, প্রায় 15 কিলোমিটার। এখন আছি নাদনঘাট, ঠিক ব্রিজটার সামনেই। তো রাস্তায় প্রচণ্ডই রোদ, গরম লাগছে বেশ। তাই সামনেই আম গাছের ছায়াটা দেখে দাঁড়ালাম, কিছুটা সময় রেস্ট নেবো, দেন কুসুমগ্রামের দিকে এগোবো। ভেবেছিলাম পৌঁছে যাব অনেক তাড়াতাড়ি, বাট হলো না। তবে রাস্তাটা বেশ সুন্দর, কোনো প্রবলেম হচ্ছে না। জাস্ট রোদটা একটু রেস্ট নিয়ে নিই 10 মিনিট মতো, তারপর আবার বেরোবো। এখন ঘড়িতে বাজে 2টো। আমি কুসুমগ্রাম থেকে বেরোবো। এই যে আমার পিছনে নন্দী মেডিকেল হল, এই দাদার এখানে আমি কিছুটা সময় রেস্ট নিলাম। আগেও আমি দাদার এখানে এসেছি যখন আমি বেনারস গেছিলাম। তো এখানে আমি আগেও রেস্ট নিয়েছি, তো কিছু খাবার দাবার খেলাম। আর এই যে পিছনে আমার সাইকেল। এখন বেরোবো, এই 2টো বাজে, বর্ধমানের জন্য। দেখি বর্ধমান কখনকে পৌঁছাই, তারপরে বাকিটা প্ল্যান বর্ধমান গিয়ে। এই যে বর্ধমানের দিকে যাচ্ছিলাম, দাদাদের সাথে দেখা হলো। যার একজন দাদা ছিলেন, এখন চা এখন খাচ্ছি। দাদারা অফার করেছেন চা। এইভাবেই চলছে, চলুক। বর্ধমান ঢোকার মুখে ঠিক 15 কিলোমিটার আগে প্রায় কুড়মুন বলে একটা জায়গা। সেখানে একটা জিনিস চোখে পড়লো, বেশ দারুণ লাগলো দেখে। এই যে বিচুলির পালা কত বড়, এবং সেই বিচুলিতে পেঁচিয়ে ধানের গোলা করা। পুরো বিচুলি পেঁচিয়ে ধানের গোলাগুলো করা হয়েছে। পুরো শিল্পকলা। প্রায় সন্ধ্যা হতে চললো, এখনও বর্ধমান 10 কিলোমিটার, তারও বেশি। জানি না কখন পৌঁছাবো। ভেবেছিলাম বেলা 3টের মধ্যে বর্ধমান পৌঁছাবো, কিন্তু দেখো এখন বাজে 5টা। উফ, এই তো সাইকেলের সফর। ভাবে একরকম আর হয় একরকম। চলো, তবুও রাস্তার মজা নাও। দারুণ এখন সূর্যাস্ত হবে। রাস্তার দুপাশ দিয়েও ভিউটা দারুণ, সবুজ ধান ক্ষেত মাঝে মাঝেই, বেশ মজা আসছে চালিয়ে। বর্ধমান পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে। এখনও থাকার জায়গা বা খাবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই ভিডিও বন্ধ করে আগে আমি খাবারের সন্ধান করি, থাকার জায়গার সন্ধান করি। কাল রাতে বর্ধমান বাস স্ট্যান্ডে টেন্ট খাটিয়েছিলাম। আজকে টেন্ট গুছিয়ে ব্যাগ প্যাক করে বর্ধমানের 108 শিব মন্দির দর্শন করে বেরোবো রানীগঞ্জের উদ্দেশ্যে, এনজয়দার বাড়িতে।
এখন আছি বর্ধমানের বিখ্যাত 108 শিব মন্দিরে। এখানে 108টা শিব মন্দির নামে থাকলেও আছে কিন্তু 109টা। এই 108টা শিব মন্দির পুরো জপমালার মতো করে সাজানো আছে, আর একটা আছে লকেটের মতো করে একটু দূরে। এই মন্দিরটি প্রতিষ্ঠার কিন্তু একটা বিশাল ইতিহাস রয়েছে। 1780 সাল নাগাদ বর্ধমানে প্রচণ্ড মহামারী শুরু হলে প্রচুর মানুষ মারা যায়, প্রচুর মানুষ। তো তখন এই বর্ধমানের মহারানী বিষণ কুমারী 1788 সাল নাগাদ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সেই সময় প্রচুর সাধুও এখানে এসেছিলেন, প্রচুর প্রায় লক্ষাধিক সাধু এখানে এসেছিলেন। তো তাদের পদধূলি তিনি সংগ্রহ করেছিলেন সোনার কলসিতে বলে মনে করা হয়। তো সেই দিক থেকে এই মন্দিরটির ইতিহাস অনেক প্রাচীন। এই মন্দিরগুলোর গঠন কিন্তু সবগুলোই একই রকম। উড়িষ্যার বালেশ্বরের যে আটচালা যে মন্দির, তার আদলে কিন্তু মন্দিরগুলো তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি মন্দিরে পাথরের শিবলিঙ্গ কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। শিবরাত্রি উপলক্ষে এখানে প্রচণ্ড বড় মেলা বসে, বহু ভক্ত সমাগম হয়। তাই বর্ধমান গেলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই নবাবহাটের 108 শিব মন্দির। মহাকুম্ভ যাত্রার প্রথম পর্ব শেষের দিকে। এই যে আমি এখন 108 শিব মন্দির থেকে বেরিয়ে যাব রানীগঞ্জের দিকে। প্রায় 90 কিলোমিটার রাস্তা চালিয়ে আমি এনজয়দার বাড়িতে থাকবো। আজকে রাতের থাকার ব্যবস্থা সেখানেই হয়েছে। আর একটা কথা, যে প্রথমেই বলেছি আমি কোনো ব্লগার নই, তাই ভুলভ্রান্তি ভিডিওতে হবেই। যদি ভালো লাগে বা দ্বিতীয় পর্ব দেখতে চান তবেই লাইক বা শেয়ার করতে পারেন। অযথা ভালো না লাগলে লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। আমি চেষ্টা করব পরের বার আরও ভালোভাবে ভিডিওটা বানানোর।